का बल्ला मियाँ भाई का डियरिंग फाइनली फिर घूम गया आरসিবি का স্টিয়ারিং আজ চিন্নাস্বামীতে আরসিবির প্রথম ম্যাচ ছিল যেখানে আরসিবি এবং গুজরাট টাইটান্স মুখোমুখি হয়েছিল। আমি আগেই বলেছিলাম জোস বাটলার, জোস দ্য বস আজকে খেলবে। জোস বাটলার আজকে খেলেছে, আর ডিএসপি সিরাজ, হোয়াট আ ম্যাচ, হোয়াট আ কাম ব্যাক। সিরাজ আজকে প্রমাণ করে দিল নিজের যোগ্যতা। যে সিরাজকে আরসিবি রিটেন করেনি, ইয়াস দয়ালকে রিটেন করেছিল। হ্যাঁ, সিরাজের খারাপ সময় যাচ্ছিল, ন্যাশনাল টিম থেকে বাদ পড়েছে, আরসিবি রিটেন করেনি। আজকে সিরাজ নিজের যোগ্যতা প্রমাণ করলো। ডিএসপি সিরাজ কামা কামা আজকে দেখালো সিরাজের খেলা। কি বলবো, একদম কালকেই বলেছিলাম যে আজকে সেই দিন। আমার মনে হচ্ছিল যে আজকে আবার আরসিবি ফ্যান্সরা ট্রোলের শিকার হবে। তাই যদি যত রকম সোশ্যাল মিডিয়া খোলা হচ্ছে, সব জায়গায় শুধু আমি দেখতে পাচ্ছি মিমসে ভরে যাচ্ছে। ফ্যানরা একটা নতুন যশোর পেল। সেই দিক থেকে দেখতে গেলে তো এক্সপেক্টেড ছিল, কিন্তু সিরাজের বোলিংটা অসাধারণ। ফার্স্টেই একদম মানে ডিএসপি সাব ওয়াজ অন ফায়ার টুডে। ডিএসপি সাব একদম এসে দেখিয়ে দিয়েছে হুজ দ্য বস। এসেই একদম অন দ্য পয়েন্ট বোলিং, 3 ওভার প্রথমেই করে নিল। 2-3টে উইকেট, আর একদম অন পয়েন্ট যে খেলা। ডিএসপি দেখিয়ে দিয়েছে কেন সে ডিএসপি। আজ কি রেকর্ড ভাঙতে পারতো? একটা সময় মনে হচ্ছিল আজ রেকর্ড ভাঙতে পারে। 40 রানে 4 উইকেট পড়ে গেছিল, কিন্তু সেখান থেকে রিকভারি করে গেল, রানটাও 170 উঠে গেল। হ্যাঁ, কোথাও কি মনে হচ্ছে আরসিবি আগের থেকে অনেক বেশি ব্যালেন্সড? 49 49 এর থেকে বাঁচাতে সবচেয়ে বেশি হেল্প করেছে লিভিংস্টোন, ফিল সল্ট, এদের ক্যাপ্টেন হিসেব মতো জর্জ বাটলার উইকেটের পেছন দিক থেকে। বাট ঠিক আছে, জোকস অ্যাপার্ট, আরসিবির আজকে যতটুকু রান করতে পেরেছে, ইট ওয়াজ অ্যাবাভ দ্যান, মোর দ্যান এক্সপেক্টেড। আমি যখন খেলা দেখছিলাম আমার মনে হচ্ছিল যে আজকে হয়তো 150 খুব মানে কষ্টে হয়তো ক্রস করবে। বাট টিম ডেভিড লাস্টে বেশ ভালো কয়েকটা শট মেরে প্রসিদ্ধ কৃষ্ণাকে লাস্ট ওভারে মেবি 17-18 রানস আসে। আহ, তো ব্যালেন্সড, ইয়েস, বাট আরেকটু টেস্টেড হওয়া এখনো বাকি আছে এই টিমটাকে, স্পেশালি স্পিনিং ডিপার্টমেন্টটায়। ওভারঅল ভালোই খেলেছে আজকে। যা কন্ডিশন ছিল আজকে, টসটা খুব ইম্পর্টেন্ট ছিল। আর এটা চিন্নাস্বামীতে ফার্স্ট ম্যাচ ছিল, যেহেতু হোম গেম আরসিবির, ওরাও এই পিচটাকে ফার্স্ট টাইম দেখছে। তো একটা দুটো ম্যাচ দেখলে আই থিঙ্ক ওরা ফিগার আউট করে নেবে। আমি তোর কাছে আসব গুজরাটের বোলিং নিয়ে। আমরা গুজরাটের বোলিংয়ে একটা অদ্ভুত ভারসাম্য দেখছি, যেখানে সাই কিশোর, রশিদ খান, প্রসিদ্ধ কৃষ্ণা, ঈশান্ত শর্মা এবং ডিএসপি মোহাম্মদ সিরাজ। তো সব মিলিয়ে কি জিটির বোলিংকে অনেক বেশি কম্প্যাক্ট মনে হচ্ছে, অনেক বেশি ব্যালেন্সড মনে হচ্ছে? এক্সেলেন্ট বোলিং। কারণ যে আহ, যে ক্যাপাবিলিটি থেকে ওরা শুরু করেছিল, সেখানে একটুখানি নাম কম টিমটার মধ্যে। সিরাজের আউট অফ ফর্ম থাকা, ঈশান্ত শর্মা ইজ নট আ রেগুলার ইন ক্রিকেট, সেটা একটা মাথায় রাখা। প্রসিদ্ধ কৃষ্ণা অফকোর্স রেগুলার খেলছে, প্রসিদ্ধ কৃষ্ণা ভালো বোলিংও করে। এছাড়া টিমটা রশিদ খান যেটা মেন বলার, সে কিন্তু 2 বছর অলমোস্ট আইপিএল এ কোনো মানে সেরকম ফর্মে নেই। এই বছর আজকেও দেখা গেল আজকে 4 ওভারে 54 রানস পেল। মানে মানে সেখানে আজকে রশিদ খানের কে ইজিলি রিড করে নিচ্ছে সবাই। তাও বোলিং এর ব্যালেন্সটা, রশিদ খান এত রান খাওয়ার পরেও যখন ম্যাচটা স্কোর 169-170 দাঁড়াচ্ছে, তখন বুঝতে হবে যে বাকি টিম বলার যারাই আছে সবাই মিলে এফার্টটা সেম দিচ্ছে। ক্যাপ্টেন্সও খুব গুড ক্যাপ্টেন্সি করছে। শুভম গিল নিজের ওভার্স গুলো খুব সুন্দর সাজাচ্ছে। এবং স্পেশালি নতুন ট্যালেন্ট আজকে যে আরশাদ খানকে বল করানো হলো, সে 2 ওভারই করিয়েছে। বিরাট কোহলির ইম্পর্টেন্ট উইকেটটা নিল। সবাই আরশাদ ওয়ারসিকে গালাগাল করছিল আজকে সোশ্যাল মিডিয়ায় আরশাদ খানের জায়গায়, বলছে তুই উইকেট করলি। হ্যাঁ, বাট যাই হোক, প্রসিদ্ধ কৃষ্ণা ভালো বল করলো। ঈশান্ত শর্মা তো ভেটারেন, আমরা জানি কখনো কখনো ভালো ভালোই বল করে। তো বোলিং লাইন আপটা, আর যেটা সবচেয়ে বড় ওদের প্লাস পয়েন্ট হয়েছে সেটা হচ্ছে সাই কিশোর। সাই কিশোর অ্যাজ আ স্পিনার খুব টল, তার ফলে না ওর অনেকগুলো অ্যাডভান্টেজ হচ্ছে। ইজিলি ওকে রিড করতে পারছে না। ও একটা ক্যারাম বল করলো, সেটা উইকেট খেয়ে গেল, কটন বোল্ড হলো। সেটা বুঝতেই পারলো না কুনাল পান্ডিয়া। মানে মানে স্টপ ও যে পড়ে ক্যারাম গেছিল বলটা বলটা। করতে পারে, হ্যাঁ, ও যে ক্যারাম বল করতে পারে এর আগে আমি দেখিনি। হঠাৎ করে একটা ট্রাই করলো আর সেটা হয়েও গেল, বলটা গ্রিপও করলো।
তো সেই জন্য ওর বোলিংটা রাশিদ খানের থেকে বেটার হচ্ছে বলে টিমটার ব্যালেন্সটা বেড়ে গেল। নইলে রাশিদ খানকে যোগে সবাই রাশিদ খানকে মেন বলার, হ্যাঁ, সেখানে সমস্যা হতো। তো বোলিং এর ব্যালেন্সটা খুব ভালো হয়েছে, জিটি আশা করছি ভালো খেলবে। খুব বুদ্ধিমান বোলার অ্যাকচুয়ালি, যে বলটা যেটা হ্যাঁ, লিয়াম লিভিংস্টোন চালালো এবং রাহুল তেওয়াতিয়ার কাছ থেকে যে ক্যাচটা পড়ে গেল, তুই যেটা বলছিলি যে সাই কিশোর লম্বা হওয়ার জন্য ও যখনই দেখছে লিয়াম লিভিংস্টোন এগিয়ে আসছে তখনই কিন্তু বলটাকে আগিয়ে দিল, যাতে আউট অফ রিচ বলটা, করে দিচ্ছে। হ্যাঁ, আউট অফ রিচ করে দিল। তো এই যে সুন্দর অ্যাডজাস্টমেন্ট গুলো সাই কিশোর খুব সুন্দর করছিল, যার কারণে সাই কিশোর ক্লিক করে যাওয়ায় স্পিন ডিপার্টমেন্টটা গুজরাটের শর্ট হয়ে গেছে। তো সেই জায়গায় ব্যাপারটা হ্যাঁ, হয়ে যাচ্ছে আর কি। আমি যেটা বলি আরসিবি হচ্ছে দিলজিৎ, কিছু জিতুক না জিতুক, মন দিল, জিততে পারে ভালো। একদম একদম একদম। বা ক্রিকেটে আরসিবি, আর ফুটবলে ইস্ট বেঙ্গল, এরা মন জিততেই মাঠে নামে, এটা আমরা জানি। যাই হোক, তো উম, আহ, আমি তোর কাছে আসবো সৈকত। বিরাট কোহলি 3টে ম্যাচ হয়ে গেছে, বিরাট কোহলির ব্যাটে কিন্তু সেই অর্থে সেরকম রান নেই। কোহলি সুলভ খেলা এখন অব্দি আমরা কোহলির ব্যাট থেকে পাইনি। তো এটা কি একটা 600-700 সিজন হতে যাচ্ছে, নাকি এবারে 400-500তেই সীমাবদ্ধ থাকবে কোহলি? না, আই থিঙ্ক ফার্স্ট ম্যাচে ভালো খেলেছিল, ভালো স্ট্রাইক রেট ছিল। ফার্স্ট ভালোই খেলেছে। সেকেন্ড ম্যাচটায় রান ছিল বাট স্ট্রাইক রেট খুব লো ছিল। এই ম্যাচটায় একটা ফেলিয়ার বলতে পারি। হুম আমি খুব একটা কনসার্ন এখনো পর্যন্ত হচ্ছি না কোহলির হুম। ফর্ম নিয়ে। টি-20 খেলে না অবশ্য, একটু অ্যাডজাস্ট করতে টাইম হয়তো লাগবে। না না, অবশ্যই বাট অবশ্যই, হ্যাঁ, 600-700 মেবি না হলেও অ্যাটলিস্ট 400-500 রানস আমরা দেখতে পারি। অবশ্যই অবশ্যই। আচ্ছা, আমি আজকে একটা ইন্টারেস্টিং কথা আলোচনা করব। সেটা হচ্ছে মোটামুটি আহ, 2, 3, 4টে ম্যাচ সব টিমেরই হয়ে গেছে প্রায়, ঠিক আছে? তো সেখানে দাঁড়িয়ে এখনো অবধি আমি যদি বলি স্ট্রংগেস্ট ব্যাটিং, ঠিক আছে, অন পেপার নয়, খেলায় মাঠের খেলার কথা বলছি, অন পেপার অনেক বড় বড় নাম থাকতে পারে, সে কথা আমরা যাচ্ছি না। এখনো অবধি সব থেকে স্ট্রংগেস্ট ব্যাটিং কার মনে হচ্ছে অমিত? তোর কার মনে হচ্ছে? দিল্লি, দিল্লির মনে হচ্ছে। দিল্লির সবাই খুব ভালো ফর্মেও আছে, ব্যাটিং, দিল্লির ব্যাটিং সেই এ তোর জন্য। কি প্লেয়ার কাকে মনে হচ্ছে, কাদের জন্য তুই বলছিস দিল্লির ব্যাটিংটা বেশি স্ট্রং? দিল্লির ব্যাটিং এ ফ্যাব ডুপ্লেসি আছে। ডুপ্লেসির ফর্মটা খুব ভালো। ডুপ্লেসি আমরা দেখে এসেছি আইপিএল এ সবসময় একটা অ্যাভারেজ ভালো রান করেই না যায় না, যখনই নামুক যেখানেই নামুক। আমরা সেটা জানি তো কে ভালো খেলে কে খারাপ। আমি জাস্ট কি প্লেয়ার যাদের জন্য তুই দিল্লির ব্যাটিং কে স্ট্রং বলছিস, আমি 2-4টে নাম চাইছি। ফেজার ম্যাকগ্রাথ, ফ্যাব ডুপ্লেসি, আশুতোষ শর্মা, তারপরে ক্রিশ্চিয়ান স্টাবস। তো এরকম 4-5টা মিক্স অফ রাহুলও প্লেয়ার্স রাহুলও আছে খেলে ওদের কাছে। দিল্লিতে, আচ্ছা। রাহুল আছে, রাহুলও আছে। তারপর অক্ষর পটেল আছে। অক্ষর পটেল খুব ভালো লোয়ার অর্ডার ডাউন খেলে। তো ওদের একটা অদ্ভুত ব্যালেন্স আছে এবং সবাই মোটামুটি ভালো খেলছে, তাই জন্য আমার মনে হচ্ছে দিল্লির ব্যাটিংটা স্ট্রং। আচ্ছা, আশুতোষ শর্মার মতো আমরা ফিনিশার দেখেছি, হ্যাঁ, এটা দীপ রাজ ঠিক। নিগমের মতো লাস্টে একটা ফিনিশার আছে। তো ওদের একটা আপ ডাউন ব্যালেন্স আছে এবং ইয়াং আছে। একমাত্র ডুপ্লেসি ছাড়া সবাই মোটামুটি খুব কম বয়স, তো তার ফলে একটা সুবিধাটা আছে ওদের কাছে, আমার যেটা আচ্ছা মনে হচ্ছে। সৈকত, তোর 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 এখনো অবধি যেটুকু মাঠে খেলা হয়েছে, আইপিএল খেলা হয়েছে, তার পারফরমেন্স অনুযায়ী স্ট্রংগেস্ট আমার ব্যাটার? অমিত যেটা বললো দিল্লি, ওটা একটা আছেই, প্লাস আমার আরো দুটো টিম না আমার না, ব্যাটিংটা খুব একটাই স্ট্রং টিম লাগছে। বলতে হবে, অত অপশন দেওয়া যাবে না, আমি একটা ম্যাচে, একটাতেই হ্যাঁ আসবো। হ্যাঁ। আমি হ্যাঁ, একটা বলো স্পেশাল মেনশন করছি। বলো। আমি পাঞ্জাব কিংস একটা আছে আর সানরাইজার্স একটা আছে। তবে পাঞ্জাব কিংস এর ব্যাটিং আমি সেই অর্থে এখনো টেস্টেড হতে দেখিনি। দুটো ম্যাচই খুব ইজিলি জিতে গেছে। তো খুব একটা বেশি উইকেটও লুজ করেনি, খুব জোরে আছে 2 কি 3টে উইকেট লুজ করে 2টো ম্যাচই জিতে গেছে। এই কারণে আমি আরেকটু দেখতে চাই। তো ওটাকে রেখে আমি সানরাইজার্সকেই ফার্স্টে রাখছি। কারণ সানরাইজার্স এর ব্যাটিং আমরা 3টে ম্যাচে দেখেছি টেস্টেড হয়েছে। ঠিক আছে, ওদের ব্যাটিং এমনিতেই বিশাল একটা তকমা নিয়ে প্রত্যেকটা ম্যাচেই নামে যে স্কেরিয়াস ব্যাটিং লাইন। আর আমরা 3টে ম্যাচের মধ্যে দুবার ওদেরকে কোলাপস করতে দেখেছি। কোলাপসের সত্ত্বেও আমরা নতুন নতুন সব প্লেয়ার, অনিকেত ভার্মা, তো আর একটা প্লেয়ার আছে অভিনব মনোয়ার, এদেরকে স্পেশালি অনিকেত ভার্মা, এদেরকে আমরা কিন্তু ভালো খেলতে দেখেছি। ওই হ্যাঁ, 5 জন টপ 5 বাদেও
আর একটা প্লেয়ার এরকম রয়েছে, তার সাথে প্যাট কামিন্স নিচে রয়েছে। ফেয়ার এনাফ, তো ফেয়ার এনাফ, আমি এসআরএইচ কে ফার্স্টে রাখবো এখনো, ফেয়ার এনাফ, বিকজ ইট ইজ ফেয়ার এনাফ। টেস্টেড। আর আমাকে যদি জিজ্ঞেস করিস ব্যাটিং অনুযায়ী, তো সেক্ষেত্রে আমি একটু আলাদা রকম ভাবছি। তো সেখানে আমার কাছে ওভারঅল আইপিএল এর স্ট্রংগেস্ট ব্যাটিং লাইন আপ হচ্ছে মুম্বাই ইন্ডিয়ান্স। ঠিক আছে, আমার কাছে মুম্বাই ইন্ডিয়ান্সের ব্যাটিং সব থেকে শক্তিশালী আমার মনে হচ্ছে। কারণ রোহিত শর্মার মতো অভিজ্ঞতার সঙ্গে রায়ান রিকেলটনের অ্যাগ্রেশন, তারপরে তিলক ভার্মা, সূর্য কুমার যাদব। ঠিক আছে, তো আলাদা করে টেস্ট করার বা প্রুফ হার্দিক করার পান্ডিয়া। কিছু নেই। আলাদা করে কারোরই কোনো টেস্ট করার বা প্রুফ করার কিছু নেই। আচ্ছা অমিত, স্ট্রংগেস্ট বোলিং এখন অব্দি আইপিএল এ? স্ট্রংগেস্ট বোলিং, স্ট্রংগেস্ট বোলিং আমি এখনো মনে করছি কেকেআর এর আছে। স্পেন্সার জনসন এখনো সেটেলড হয়নি, কিন্তু হয়ে যাবে। স্পেন্সার জনসন সেটেল হয়ে গেলে আর নারিন, বরুণ চক্রবর্তীর মতো টপ ক্লাস স্পিনার, হর্ষিত রানা, বৈভব অরোরা, আহ, স্পেন্সার জনসন এখনো সেটেলড হয়নি, কিন্তু আমার মনে হচ্ছে স্পেন্সার জনসন কেকেআর এর হয়ে ভালো বল করবে। আর বরুণ চক্রবর্তী আর সুনীল নারিনের তো কোনো তুলনাই হয় না অ্যাজ আ স্পিনার। তো ব্যালেন্সটা বিশাল ভালো। যদি স্পেন্সার জনসন অ্যাজ আ লিডিং ফাস্ট বোলার যদি কেকেআর এর হয়ে দায়িত্বটা নিয়ে নেয়, তাহলেই এই টিমটার ব্যালেন্স বোলিং এ সবচেয়ে এগিয়ে থাকবে। আচ্ছা, আহ, সৈকত, তোর স্ট্রংগেস্ট বোলিং লাইন আপ কার মনে হয়? আমার ওভারঅল দিল্লির বোলিং অ্যাটাক খুব ভালো লাগছে। স্পিন ইজ কাভার্ড, কুলদীপ যাদব আর অক্ষর পটেলের মতো বোলার্স রয়েছে। আর পেস বোলিং এ মিচেল স্টার্ক একদম ঠিক করছে, মানে যেটা আমরা কেকেআর এর হয়ে আগের বছর দেখছিলাম যে শুরুর দিকে খুব অ্যাডজাস্টমেন্ট প্রবলেম হচ্ছিল, লাইন লেন্থ এখনো ঠিক মানে ইন্ডিয়ান কন্ডিশন ওয়াইজ বা আইপিএল গ্রাউন্ডস এর যে সাইজ সেই অনুযায়ী একটা অ্যাডজাস্ট করতে প্রবলেম হচ্ছিল, সেটা এবারে আর হচ্ছে না, একদম শুরু থেকেই ফায়ার করছে। ওদের বাকি ডেথ বোলিংও এখনো মানে নটরাজন আসা এখনো বাকি। তাছাড়া আহ, আহ, ওদের মুকেশ কুমার এরা ভালো বল করছে এখনো। তো দিল্লি বোলিং অ্যাটাক সবচেয়ে বেশি আমার ওয়েল রাউন্ডেড লাগছে, ব্যালেন্স লাগছে। আর এটা এলিমিনেটর আরো স্টার। আরো এটা ইমপ্রুভ হবে। আচ্ছা, মোটামুটি আমাকে যদি জিজ্ঞেস করিস, আমি দুটো টিমের কথা বলবো, কিন্তু তার উইথ কন্ডিশন। সেটা হচ্ছে যদি বুমরা অ্যাভেলেবেল থাকে, দেন মুম্বাই ইন্ডিয়ান্স। যদি বুমরা অ্যাভেলেবেল থাকে, তাহলে বুমরা, বোল্ট, আমরা আগের দিন দেখলাম আশ্বিনীকে। ঠিক আছে, তো আমার মুম্বাই ইন্ডিয়ান্সের বোলিং সব থেকে বেশি স্ট্রং মনে হচ্ছে। আর যদি বুমরা অ্যাভেলেবেল না থাকে, দেন আমার পিক পাঞ্জাব। ঠিক আছে, আমরা সেখানে আরদীপকে দেখছি, ওখানে আমরা চাহালকে দেখছি। প্লাস আমার পাঞ্জাবের টিমটার মেনলি এই জায়গাটাই ভালো লাগছে যে বোলিং অপশন প্রচুর। মানে যদি একজন মার খেয়েও ওদের যায়, প্রচুর একজন ভালো অলরাউন্ডার। না চলে, হ্যাঁ অবশ্যই। মানে মার্কো জ্যানসন আছে, মার্কাস টয়নিস আছে, আচ্ছা গ্লেন ম্যাক্সওয়েলও বল করতে পারে। তো সব মিলিয়ে বিষয়টা হচ্ছে যে ওদের কাছে অপশন অনেক। একটা দিন কোনো একটা বোলারের খারাপ যেতেই পারে, কিন্তু তখন তাকে তার বদলে অন্য কাউকে দিয়ে বল করানোর মতো অপশন। জন্য আমি পাঞ্জাব বলবো। আরসিবি চেন্নাস্বামীতে তাদের এই সিজনের প্রথম ম্যাচ হেরে গেছে, জিটি জিতে গেছে। তো তারপরে এখন পয়েন্টস টেবিলে আরসিবি 3-এ, আর পয়েন্টস টেবিলের নাম্বার 1 টিম আপাতত পাঞ্জাব। আমরা কালকে ম্যাচে যাব। কালকে বিগ ম্যাচ, ইডেন গার্ডেন্সে একটা হাড্ডাহাড্ডি খেলা হতে চলেছে বলে আমার মনে হচ্ছে। যে প্রথম কথা, এটা দুটো দুটো তিনটে তাৎপর্য আছে। সেটা হচ্ছে, প্রথম কথা হচ্ছে কালকে যে খেলাটা, সেটা গতবারের ফাইনাল গেম যাকে বলে আর কি, কেকেআর ভার্সেস ফাইনালিস্ট। এসআরএইচ। গতবারের দুই ফাইনালিস্ট কালকে প্রথমবার মুখোমুখি হচ্ছে। সেখানে এসআরএইচ বদলা নিতে পারে, আর গতবারের হারের প্রতিশোধ নিতে পারে। যেখানে গতবার কলকাতা নাইট রাইডার্সের কাছে তারা 3বারই হেরেছিল। তো কালকে ইডেনের পিচে খেলা। আর আমরা ইতিমধ্যেই জানি ইডেনে একটা পিচ ইস্যু অলরেডি চলছে। ইডেনে আপাতত ব্যাটিং পিচই হচ্ছে আর কি। তো সেখানে দাঁড়িয়ে কালকের ম্যাচ, সৈকত প্রেডিকশন কি? কালকে দুজনেই লস ফেস করে আসছে। কে আর হোম গ্রাউন্ড নিয়ে একটা বিগ ইস্যু চলছে, সানরাইজার্সদেরও হোম গ্রাউন্ড একটা ইস্যু চলছে। আমি খুব একটা বেশি খবর জানি না, বাট স্টিল ম্যাচ ইডেনে তো কেকেআর কে আগে রাখার ইচ্ছে তো আছে, বাট আই উইল গো উইথ সানরাইজার্স দিস টাইম। সেটা আমরা আমরা সরাসরি দেখতে পারবো, কারণ আমরা তিনজনেই
হ্যাঁ, আমি থাকবো আমি মাঠে। এটা আমি এটা আমাদের দর্শকদের জানাতাম যে আমরা কালকে তিনজনেই ইডেন গার্ডেন্স থেকে সরাসরি খেলা দেখবো। তো অমিত, কালকের প্রেডিকশন। মাঠে আমি যাচ্ছি মানে তো কেকেআর জিতছে, এরকম তো হয়নি আমি গেছি আর হেরেছি। তো হুম। কালকে কেকেআরই জিতবে, এই কনফিডেন্সটা আছে। তো অমিত বলছে কেকেআর, বা সৈকত মনে কেকেআর, মুখে হায়দ্রাবাদ। তো আমি মনে এবং মুখে দুদিক থেকেই কলকাতা। তো হ্যাঁ, অবশ্যই আমরা যদি আলোচনা করি তাতে দুটো টিমই চাপে আছে। দুটো টিমই তাদের প্রথম হ্যাঁ, তিনটে ম্যাচে দুটো করে ম্যাচ হেরেছে, এবং দুটো টিমের ওপরেই তাদের ফ্যানদের প্রত্যাশা প্রচুর। আর আরো একটা ব্যাপার, সেটা আরেকটা মিল আছে দুটো টিমের মধ্যে। দুটো টিমেরই সমস্যা চলছে তাদের মাঠ নিয়ে। ইডেন নিয়ে সমস্যা হ্যাঁ, চলছে কলকাতার, যেখানে ইডেনের পিচ কিউরেটার সুজন মুখার্জির সঙ্গে কলকাতা ম্যানেজমেন্টের একটা ঝামেলা চলছে বলে কানাঘুষো শোনা যাচ্ছে। এবং হায়দ্রাবাদ ক্রিকেট অ্যাসোসিয়েশনের সাথে হায়দ্রাবাদের ঝামেলা চলছে টিকিট নিয়ে। ফ্রি টিকিট নিয়ে হায়দ্রাবাদ ক্রিকেট অ্যাসোসিয়েশনের সঙ্গে ঝামেলা কোটা চলছে। সিস্টেম কিছু একটা ওরা হ্যাঁ, পার্সেন্টেজ সানরাইজার্স বাড়াতে হায়দ্রাবাদে। বলছে। তো দুটো টিমের মধ্যে অনেক সামঞ্জস্য। তার মধ্যে কাল একটা হাড্ডাহাড্ডি ম্যাচ। কারণ কালকে একদিকে যেরকম হেনরি ক্লাসেন, ট্রাভিস হেড, অভিষেক শর্মা, ঈশান কিষান, কাকে ছেড়ে কার কথা বলবো। অন্যদিকে কলকাতাতে আজিঙ্কা রাহানে, ভেঙ্কটেশ আইয়ার, কুইন্টন ডিক্কা, আন্দ্রে রাসেল, সুনীল নারিন, এদিকেও রথি মহারথীদের খেলা। তো মোটামুটি কালকে কি হবে, মানে হাই স্কোরিং গেম নাকি স্ট্র্যাটেজিক খেলা, কি মানে সব মিলিয়ে কালকে কিরকম মনে হচ্ছে? একটা হাই স্কোরিং গেম হওয়ার চান্সেস বেশি। হুম। কলকাতারটা একটা ট্র্যাকটা মোটামুটি 200 একটা 210 কোটির পিচ একটা। তো সেখানে আহ, যেভাবে হায়দ্রাবাদ খেলে, ওদের খেলাটাকে একটুখানি স্যুট করবে। আর কলকাতারও ও কিছু হার্ড হিটার্স আছে এবং গুড কোয়ালিটি প্লেয়ার্স আছে। তো তার ফলে আমার মনে হয় একটা হাই স্কোরিং ম্যাচ হবে। হাড্ডাহাড্ডি হবে কালকের ম্যাচটা, এটা আশা করা যাচ্ছে। সৈকত। হ্যাঁ, কালকে দুটো টিমই যেভাবে মানে সেট আপ, যেই ব্যাট ফার্স্ট করুক আমরা হাই টোটাল এক্সপেক্ট করতে পারি। সানরাইজার্স এর কাছে একটু বেশি অ্যাডভান্টেজ আছে, কারণ ওদের যে বোলিং অ্যাটাকের মধ্যে মোহাম্মদ শামি আছে, সে তো ঘরের ছেলে। ঘরের হ্যাঁ, ছেলেরা generally ঘরের কন্ডিশন বেটার বুঝবে। কিছুটা হয়তো এক্সপ্লয়েট করতে পারে সেই নলেজটা পিচের ব্যাপারে। হাই স্কোরিং ম্যাচ খুব পসিবল, খুবই প্রবাবল মনে হচ্ছে জিনিসটা। আর যদি তার চেঞ্জ হয় এই কটা দিন, আমি জানি না কতটা কতটা কি উম, মানে জল গড়িয়েছে, কতটা কি এফেক্ট হয়েছে। বাট যদি সেম পিচ থাকে তাহলে আমরা কিন্তু 240 250 এরকম ধরনের একটা ম্যাচ দেখতে পারি, টোটাল দেখতে যেখানে পারি। সেটা আবার চেজও হয়ে যেতে পারে, হুম। হ্যাঁ, যেটা আমরা লাস্ট টাইম কলকাতা পাঞ্জাবের দেখেছি। ম্যাচটা দেখেছি। তবে শেষ একটা কথা আমি বলে আজকের মতো আমাদের পডকাস্ট শেষ করব। সেটা হচ্ছে আমার মনে হয় কালকে পিচ বদলাবে। কালকে পিওর ব্যাটিং পিচে খেলা হবে না, এটা আমার মনে হয়। কালকে ওই 170 180 এরকমই একটা পিচ থাকবে, যেখানে কালকে একটা মোটামুটি একটা মিডিওকার রান এবং সেই নিয়েই একটা আমরা খেলা দেখতে পাবো, যেখানে বোলার, কম্পিটিটিভ গেম। হ্যাঁ, কম্পিটিটিভ গেম, যেখানে পিচে বলারদের জন্য কিছু থাকবে, শুধুমাত্র ব্যাটসম্যানদের জন্য রসদ মজুদ থাকবে না। তো এটা আমার মনে হয় কালকে একটা হাড্ডাহাড্ডি খেলা আমরা দেখবো কাল 7:30 থেকে। তো আজকের মতো আমাদের পডকাস্ট এখানেই শেষ। আর যারা আমাদের ভিউয়ার্স আছে, যারা আমাদের ভিডিও রোজ দেখে, তারা আমাদের ভিডিও ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, আর অবশ্যই কমেন্ট করবেন, হ্যাঁ, কমেন্ট কারণ করবেন। আপনাদের মতামত আমরা জানলে আমাদের আরো ভিডিওতে ইমপ্রুভমেন্ট আনতে পারবো, আর আরো ইন্টারাকশন বাড়বে। That's a good shot. Beautifully played down the ground. That's a lovely cover to straight drive.